সো তাহলে আসুন আমরা শুরু করছি আমাদের আজকের যেই ক্লাস, সেই ক্লাসটা শুরু করি। বাংলা প্রয়োগ অপপ্রয়োগ। এখন খেয়াল করে দেখেন, প্রয়োগ অপপ্রয়োগ বলতে আসলে কি বোঝায়। প্রয়োগ অপপ্রয়োগ বলতে বোঝানো হয়ে থাকে একটা শব্দ যেটা যেখানে আপনি অ্যাপ্লাই করলে যথাযথ হবে, সঠিক হবে, সেখানে প্রয়োগ করবেন। আর ওই জায়গাতে আপনি যদি প্রয়োগ না করেন তাহলে সেটা অপপ্রয়োগ হবে। সেটা কি হবে? সেটা অপপ্রয়োগ হবে। ওকে, আসেন। তো এরকম বাংলা ভাষায় অনেক সিমিলার শব্দ রয়েছে, আমি আবার বলছি, যেগুলো অনেক সিমিলার শব্দ রয়েছে, একই রকম শব্দ কিন্তু আসলে অর্থ ডিফারেন্ট। সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে লক্ষ্য, আপনি খেয়াল করে দেখেন এই লক্ষ্য বানানটা আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। আবার আমরা যদি চাই তাহলে লক্ষ্য বানানটা আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, অর্থাৎ জফলা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোন বানানটা সঠিক? আচ্ছা এইবার আসেন, এখন আসেন, লক্ষ্য বানান দুটোই সঠিক, এটাও সঠিক এটাও সঠিক, কিন্তু দুইটার অর্থ আলাদা। যখন আমরা লক্ষ্য বানানে জফলা যখন দিব, তখন জফলা দিলে এই লক্ষ্যের অর্থ হচ্ছে উদ্দেশ্য। এই লক্ষ্যের অর্থ কি বলেন? এই লক্ষ্যের অর্থ হচ্ছে উদ্দেশ্য। আর এইভাবে যখন আমরা দিব তখন সেটা টাকার অঙ্ক বুঝাতে পারে, অঙ্ক বুঝাতে পারে, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে খেয়াল করা অর্থে সাধারণত আমরা এই লক্ষ্য বানানে জফলা দিই না। কি? খেয়াল করা অর্থে আমরা এই লক্ষ্য বানানে জফলা দিই না। আমি আবার বলছি, খেয়াল করা অর্থে আমরা এই লক্ষ্য বানানে জফলা দিই না। সো শিক্ষার্থীরা আসেন আমরা একটু বিষয়টা একটু ভালো করে দেখি। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম তোমার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য কি? এবার বলেন তোমার জীবনের লক্ষ্য কি? এখানে আপনি বলেন তো কোন লক্ষ্য আপনি বসাবেন? 1 নাম্বার সেন্টেন্সে আপনিই বলেন। আর নাম্বার 2 আমি বললাম যে আমার দিকে লক্ষ্য করো। এবার বলেন এখানে আপনি কোন লক্ষ্য বসাবেন? আমার দিকে লক্ষ্য করো। এন্ড আরেকটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে টাকার অঙ্ক বুঝাতে। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, তখন তো আমরা এটা বুঝি আমার কাছে 10 লক্ষ টাকা আছে। এই লক্ষ্য বানানো আমাদের কারো ভুল হয় না, ঠিক আছে। সাবরিনা হক বলেছেন যে লক্ষ্য বানানে জফলা হবে। গুড। তাহলে তোমার জীবনের লক্ষ্য কি, মানে তোমার জীবনের উদ্দেশ্য কি? কাজে এই লক্ষ্য বানানে আমরা জফলা দিব। লক্ষ্য বানানে কি দিব? জফলা দিব। ফাইন। আর এই দিকে আমার দিকে লক্ষ্য করো, সেখানে কিন্তু আমরা কি বুঝাচ্ছি? যে আমরা বুঝাচ্ছি কি খেয়াল করার অর্থে। কাজে এখানে আমরা খেয়াল করার অর্থে লক্ষ্য বানানে আমরা জফলা দিব না। এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি, মানে জফলা যখন আমরা দিয়ে দিই, মানে জফলা যে জায়গাতে আমার দিকে লক্ষ্য করে এই জায়গাতে আমরা জফলা দিয়ে দিই। ওকে, আচ্ছা এরপর আসেন, আশা করি এই প্রবলেমটা আমাদের ক্লিয়ার। এরপর আসেন কি আর কি এর বানান। এই দুটো বানানের ভিতর আমাদের বেশ পার্থক্য আছে এবং আমরা এই দুটো বানান অনেকেই জানি না। সো যেই বানানটাতে আপনি হা না দিয়ে উত্তর করতে পারবেন, হ্যাঁ অথবা না, এইটা দিয়ে যেখানে আপনি উত্তর করতে পারবেন, তো সেই জায়গাটাতে আপনি কয় রসিকার কি ব্যবহার করবেন। আর যেখানে আপনি হানা দিয়ে উত্তর করতে পারবেন না, সেখানে আপনি কয় দীর্ঘিকার ব্যবহার করবেন। আমি আবার বলতেছি, ওকে আসেন আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন আপনি খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে দেখেন এই যে আগের সেন্টেন্সটাতে আমি বললাম যে তোমার জীবনের লক্ষ্য কি। এখানে খেয়াল করে দেখেন তোমার জীবনের লক্ষ্য কি। এখন ধরেন এখানে লক্ষ্য বানানটা ঠিক আছে, এখন এখানে আমি কোন কি বসাবো। এখন দেখেন তোমার জীবনের লক্ষ্য কি, এই প্রশ্নের উত্তরে কি কখনো আপনি বলবেন হ্যাঁ অথবা বলবেন না? না, এখানে আপনি হাও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না। এখানে আপনার জীবনের লক্ষ্য বলতে হবে, আমার জীবনের লক্ষ্য এই। তার মানে এখানে আপনি হা না দিয়ে উত্তর করতে পারতেছেন না। আর না পারলে সেখানে কয় দীর্ঘিকার কি ব্যবহৃত হবে। এখন খেয়াল করে দেখেন, আমি বললাম যে দুপুরে ভাত খেয়েছ কি? দুপুরে ভাত খেয়েছ কি? এবার দেখেন এই কিতে আমি কি বসাবো। এখন দুপুরে ভাত খেয়েছো কি, এটার উত্তর কিন্তু আপনি কিন্তু করতে পারেন যে আপনার বলা হয়েছে মানে তুমি কি দুপুরে ভাত খেয়েছো, আপনি বললেন যে হ্যাঁ অথবা বললেন না। তার মানে এখানে আপনি হানা দিয়ে উত্তর করতে পারতেছেন। কাজে এখানে আমরা কয় রসিকার কি ব্যবহার করলে আমাদের হয়ে যাচ্ছে। এখানে কি ব্যবহার করব? কয় রসিকার কি ব্যবহার করব। সেরকম আরো অসংখ্য রয়েছে। যেমন আমি যদি বলি যে তোমার নাম, এবার বলেন এখানে কি বসবে? তোমার নাম কি। এখন বলেন এখানে কোন কি বসবে? তোমার নাম কি, বলেন এখানে কোন কি আমরা বসাবো। তোমার নাম কি, এখানে কোন কি বসাবো। এখন বলেন দেখেন তোমার নাম কি, এখন আপনি কি বলবেন হ্যাঁ। আপনাকে মানুষের নাম কি হ্যাঁ হয়? মানে আপনি যদি বলেন হ্যাঁ, তার মানে আপনার নাম হ্যাঁ। সে জিজ্ঞেস করছে আপনার নাম, কাজে আপনাকে বলতে হবে আপনার নামটা কি। তার মানে এখানে কিন্তু আপনি হানা দিয়ে উত্তর করতে পারতেছেন না। কথা বলেন, এখানে কি হানা দিয়ে উত্তর করতে পারতেছেন? নেভার। এখানে আপনি হানা দিয়ে উত্তর করতে পারতেছেন না, এখানে আপনাকে আপনার নাম বলতে হবে। কাজে এখানে হবে কয় দীর্ঘিকার কি। এখন মোটামুটি কি এর যে ব্যাপারটা সেটা আমাদের সলভ হয়ে গেল। এখন কিনা বানান, এই কিনা বানানে এইটাও হতে পারে, আবার কিনা বানান এইভাবে কয় রসিকার কি দিয়ে এভাবে হতে পারে। তবে হ্যাঁ এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে। এখন কোনটা মানে কোন বানানটা কোন জায়গায়, দুটো বানানই শুদ্ধ। মনে রাখবেন এই কিনা যেটা আছে এটা হচ্ছে সন্দেহ সূচক। এই কিনা কি, এটা হচ্ছে সন্দেহ সূচক। আর এই কিনা যেটা আছে এটা হচ্ছে বাক্য অলঙ্কার। এটা কি? বাক্য অলঙ্কার। এখন খেয়াল করে দেখেন বাক্য অলঙ্কার কি, আগে দুইটা বাক্য ভালো করে বুঝেন। ধরেন আমি বললাম যে তুমি এখন খেয়াল করে দেখেন তুমি এখন যাবে কি না। দেখেন তুমি এখন যাবে কি না, এই বাক্যে আমি কি আর নাকে ফাঁক করে লিখবো। কেন ফাঁক করে লিখবো?
কারণ হচ্ছে এই কিনা আমি আমি আসলে কনফিউজ যে তুমি যাবে কিনা, মানে কাউকে প্রশ্নসূচক বা আমি আসলে ব্যাপারটা ফিক্স না, শিওর না, সন্দেহসূচক, তুমি যাবে কিনা, আই ডোন্ট নো যে তুমি যাবে কিনা। এই জন্য আমি এখানে কি করলাম, আমি এখানে কয় রসিকার কি দিয়ে দন্তনাটাকে ফাঁক করে লিখলাম। একসাথে কখন লিখবো, আমি বললাম সে কিনা, খেয়াল করে দেখেন আমি লিখলাম সে কিনা আমার ছেলে হয়ে, সে কিনা আমার ছেলে হয়ে এ কাজ করলো, সে কিনা আমার ছেলে হয়ে এ কাজ করলো। এখন খেয়াল করে দেখেন সে কিনা আমার ছেলে হয়ে এ কাজ করলো। এখন দেখেন তো এখানে এই কিনা দ্বারা এই কিনা কি কোনো সন্দেহসূচক বিষয় বোঝাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাক্য অলংকার জিনিসটা কি, মানে যেটাকে আপনার বাক্য থেকে উঠিয়ে দিলেও বাক্যটা মিনিংফুল হবে, জাস্ট বাক্যকে অলঙ্কৃত করার জন্য, সাজানোর জন্য যেটা ব্যবহৃত হয়েছে। এখন দেখেন সে কিনা আমার ছেলে হয়ে এই কাজ করলো, এখানে আপনি কিনাটাকে উঠিয়ে দেন, দেখেন সে আমার কাজ হয়ে এই কাজ করলো, সিম্পল দিন। অর্থাৎ কিনাটাকে বাক্য থেকে, যেই কিনাকে বাক্য থেকে উঠিয়ে দিলে বাক্য মিনিংফুল, সেখানে আপনি কয় রসিকার হ্যাঁ আর দন্তনাটাকে আলাদা করে লিখবেন, দন্তনা আকার এটাকে যুক্ত করে লিখবেন। এখন দেখেন তুমি যাবে, দেখেন তুমি এখন যাবে, এখানে আপনি কিনাটা যুক্ত করলে হচ্ছে না, এখানে হয় আপনাকে এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো দুটোর ভিতরে সূক্ষ্ম পার্থক্য, আই হোপ ব্যাপারটা বুঝতে পেরেছেন। অর্থাৎ কিনাটাকে যখন বাক্যকে অলঙ্কৃত করার জন্য আসবে, সন্দেহসূচক যখন হবে না, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, কিনা বানানটাতে যুক্ত করে লিখবেন। আর যখন সন্দেহসূচক হবে তখন আপনি কি আর নাটা দুটাকে কি করবেন, আলাদা করে লিখবেন। তো আই হোপ ব্যাপারটা মোটামুটি আমাদের ক্লিয়ার। আমাকে একটু বলেন কিনার ব্যাপারটা, আশা করি আপনাদের ক্লিয়ার। আচ্ছা কি এর ব্যাপার ক্লিয়ার, কিনার ব্যাপার ক্লিয়ার। এবার আসি আমাদের লক্ষ্য যেটা, এটা আমাদের ক্লিয়ার। এরপর আসেন আমরা দেখি তৈরি বানানটা নিয়ে আমাদের বেশ ঝামেলা রয়েছে। তৈরি বানান কেউ কেউ বলেন এভাবে সঠিক, আবার কেউ কেউ বলেন এভাবে সঠিক, আবার কেউ বলেন দুটোই সঠিক। প্রচলিত গাইড বইতে দেখা যায় যে বিশেষণ হিসাবে যখন ব্যবহৃত হয়, বিশেষণ, এই বিশেষণ হিসাবে ব্যবহৃত হলে তৈরি বানানে আমরা দীর্ঘিকার দিয়ে থাকি। হ্যাঁ তৈরি বানানে কি দীর্ঘিকার দিয়ে থাকে, আর যখন ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা রসিকে দিয়ে থাকি। এটা আসলে ভুল নিয়ম, মানে ভুল ভাল আপনাদের বইগুলোতে এটা দেওয়া আছে, এটা একদমই ভুল। আমি আপনাকে একটু ক্লিয়ার করি। প্রচলিত গাইড বইগুলোতে বলা হয়, যেমন আমি যদি বলি তৈরি পোশাক, তো তারা বলেন যে তৈরি পোশাক বললে এই তৈরি পোশাক বানানটা শুদ্ধ বানান এইটা, কারণ এখানে পোশাককে বিশেষায়িত করতেছে তৈরি, এজন্য এই তৈরিতে দীর্ঘিকার হয়। অ্যাকচুয়ালি তৈরি বিশেষ্য হিসেবে হোক, বিশেষণ হিসেবে হোক, ক্রিয়া হিসেবে হোক, যেমনেই হোক, তৈরি বানানে কখনোই দীর্ঘিকার হয় না, এটা একদমই ভুল। তৈরি বানান যেভাবেই ব্যবহৃত হোক এটা রসিকার হয়, প্রচলিত গাইড বইতে এই জিনিসটা ভুল। এখন আসেন তৈয়ার থেকে মূলত তৈরি, তৈরি এটা মূলত আরবি শব্দ। কি শব্দ বলেন, তৈরি এটা মূলত আরবি শব্দ। এখন আমরা কিন্তু জানি একটা নিয়ম যে বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘিকার বসে না। আচ্ছা দেখেন তো বাংলা একাডেমি যে ঈদ বানানটা যে ঈদ লিখছে, কেন লিখছে বলেন তো? ঈদ বানানটা ঈদ লিখছে কারণ ঈদ আরবি শব্দ, তারা বলেছেন আরবি শব্দের বানানে দীর্ঘই বা দীর্ঘিকার বসে না। তাহলে দেখেন তৈরি এটাও তো আরবি শব্দ, তাহলে এই বানানে আমরা কেন দীর্ঘিকার দিব? এই জন্য তৈরি বানানটা দীর্ঘিকার দিয়ে লিখলে সেটা ভুল হবে। তৈরি বানানের শুদ্ধ রূপ একটা, সেটা হচ্ছে আপনি রসিকার দিয়ে লিখতে হবে। আপনাকে কি করতে হবে, তৈরি বানানটা তো অবশ্যই যে কোনো ক্ষেত্রে তৈরি বানান কখনোই দীর্ঘিকার হয় না, সবসময় আপনাকে কি করতে হবে, রসিকার দিয়ে আপনাকে তৈরি বানানটা লিখতে হবে। ওকে, সো আই হোপ ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার। আমাকে একটু বলেন তৈরির ব্যাপারটা ক্লিয়ার কিনা। এরপর আসেন আমরা দুটো শব্দ নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে আশঙ্কা, একটা কি, একটা হচ্ছে আশঙ্কা, এন্ড এরপর আরেকটা রয়েছে সেটা হচ্ছে সম্ভাবনা, সেটা কি সম্ভাবনা। এখন খেয়াল করে দেখেন একটা আশঙ্কা আর একটা সম্ভাবনা। এবার আসেন আশঙ্কা জিনিসটা কি, আশঙ্কা জিনিসটা কি, তো আশঙ্কা জিনিসটা কি একটু ভালো করে বুঝেন। আশঙ্কা জিনিসটা কি, আশঙ্কা বলতে বোঝানো হয় থাকে যে মানে আশঙ্কা হচ্ছে নেগেটিভ কোনো মানে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা আশঙ্কা ব্যবহার করি, আর সম্ভাবনা হচ্ছে কি পজিটিভ কোনো জিনিসের ক্ষেত্রে আমরা সম্ভাবনা ব্যবহার করি। যেমন আপনি খেয়াল করে দেখেন আমি যদি বলি আজ ঝড় হওয়ার, আজ ঝড় হওয়ার, হ্যাঁ এখন কি বলবেন, আজ ঝড় হওয়ার আশঙ্কা আছে না সম্ভাবনা আছে? অবশ্যই ঝড় এটা নেগেটিভ, এই জন্য আপনাকে এখানে সম্ভাবনা না লিখে আপনাকে লিখতে হবে আশঙ্কা আছে। ওকে, আচ্ছা আমি বললাম ছেলেটি, খেয়াল করেন ছেলেটি হ্যাঁ এ প্লাস পাওয়ার, এ প্লাস পাওয়ার। এবার বলেন ছেলেটি এ প্লাস পাওয়ার, এখানে কি বলবেন, কি আছে, আশঙ্কা আছে না সম্ভাবনা আছে? এটা তো পজিটিভ, কাজে এখানে লিখতে হবে কি সম্ভাবনা। একইভাবে আমরা যদি বলি যে ছেলেটি খারাপ রেজাল্ট করা, তখন কিন্তু আবার আশঙ্কা হবে, ছেলেটি খারাপ রেজাল্ট করার আশঙ্কা আছে। ধরেন কারো বাচ্চা হবে, এখন ডাক্তার বেরিয়ে কি বলবে, ডাক্তার ধরেন আপনি অপেক্ষা করতেছেন, আপনার মানে পেশেন্ট অপেক্ষা করতেছে, এখন বললো ডাক্তার ভিতর থেকে অপারেশন করে এসে বললো বা দেখে এসে বললো যে কি অবস্থা, তখন বললো যে আপনার বাবা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তখন আমরা কি ব্যবহার করবো, কারণ বাচ্চা হবে, এটা অবভিয়াসলি পজিটিভ। তো আমার একটা ঘটনা মনে পড়ছে, আমি এক ভাইয়ের কাছে পড়তাম আর কি ছোট থাকতে, তো সেই ভাইয়াটা তো আমাকে এরকম সম্ভাবনা আশঙ্কা বুঝাতে গিয়ে উনি আবার ডাক্তার ছিলেন, মানে ডাক্তার ছিলেন বলতে তখন পড়তেন আর কি, ফোর্থ ইয়ারে মানে শেষের দিকে আর কি, ঢাকা মেডিকেলে পড়তেন। তো উনি বললো যে আসলে সবসময় ব্যাপারটা যে সম্ভাবনা হবে তা কিন্তু না। একবার আমার কাছে
আমাদের কাছে এক আসছে, মানে এক পেশেন্ট আসছে, তো মা হচ্ছে মেয়েকে নিয়ে আসছে, মা মেবি মেয়েকে নিয়ে আসছে, তো মা মেয়েকে নিয়ে এসে বললো আমাদেরকে ট্রিটমেন্ট করতে বললো, আমরা দেখে শুনে দেখলাম যে মেয়ে প্রেগনেন্ট, হ্যাঁ বাচ্চা হবে। তখন আমরা মা আমাদেরকে বললো যে কী হয়েছে, তখন বললো যে আপনার মানে হাজবেন্ড কোথায়, মেয়ের হাজবেন্ড কোথায়, বলছে মেয়ের তো কোনো হাজবেন্ড নাই। তো পরে বলছে তাহলে ঘটনাটা কি, পরে ওই মাকে বলতে যে আপনি নানি হওয়ার, তখন কিন্তু আর সম্ভাবনা বলে না, বলছে আপনি নানি হওয়ার আশঙ্কা আছে, কারণ এর তো বিয়েই হয় নাই। তো বিষয়টা হচ্ছে এমন যে যখন পজিটিভ হবে, মানে দুইটা সিচুয়েশন হইতে পারে, আগে দেখতে হবে, যেমন বৃষ্টি হওয়ার আশঙ্কা না সম্ভাবনা, যদি এমন হয় যে বৃষ্টির কারণে আপনার খরা হচ্ছে, ইয়ে হচ্ছে, মানে বৃষ্টির কারণে জায়গা জমি মানে একদম ফসল হচ্ছে না, তখন আপনি কি ব্যবহার করবেন, সম্ভাবনা। আর যদি এমন হয় যে বৃষ্টি হলে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, বৃষ্টি হলে এখন ক্ষতি হবে, রাস্তায় কেউ বেরোতে পারবে না, সেক্ষেত্রে আপনার আশঙ্কা। তার মানে দুটো কিন্তু আলাদা জিনিস। ওকে, ঠিক আছে। সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার যে আশঙ্কা কখন আর সম্ভাবনা কখন। আচ্ছা এইবার আসেন, এরপর আসেন আশঙ্কা সম্ভাবনার পরে আমরা একটু দেখি উঠে বানান কখন কোনটা হবে। উঠে বানান আপনি এইটাও লিখতে পারেন, এইটাও লিখতে পারেন, দুটোই সঠিক, তবে দুটোর ব্যবহার বিধিটা আলাদা। আবার বলছি, দুটোর ব্যবহার বিধি আলাদা, দুটোর ব্যবহার বিধি আলাদা। তো উঠে বানান যখন আপনি রস্যও যখন দিবেন তখন এটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া বলেন, এটা অসমাপিকা ক্রিয়া। উঠে বানান যখন আপনি ও দিবেন তখন সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ও দিলে সেটা কি ক্রিয়া বলেন, সমাপিকা ক্রিয়া। তাহলে উঠে বানান রস্যও দিলে সেটা কি, সেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার আসলে আমরা একটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম ঘুম থেকে উঠে নাস্তা করো, ঘুম থেকে উঠে কি করো, নাস্তা করো। এখন খেয়াল করেন ঘুম থেকে উঠে নাস্তা করো, তাহলে এখানে করোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, করো কি ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর এই যে উঠেটা কিন্তু এখানে অসমাপিকা ক্রিয়া। উঠে কি ক্রিয়া বলেন, অসমাপিকা ক্রিয়া। তারপরে ব্যাপারটা বুঝতে পারতেছেন। আচ্ছা এইবার দেখেন ঘুম থেকে উঠে নাস্তা করো, তাহলে দেখেন ঘুম থেকে উঠে নাস্তা করো, এখানে খেয়াল করেন এই উঠে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, মানে ঘুম থেকে উঠে কি হবে, বাক্যে মনের ভাবটা কিন্তু স্পষ্টভাবে প্রকাশ হয় নাই, কিন্তু নাস্তা করো এই করো ক্রিয়া এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া বলেন, এটা সমাপিকা ক্রিয়া। তাহলে দেখেন একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া। তো যখন সমাপিকা ক্রিয়া হিসেবে যখন ব্যবহার করবেন তখন আবার এটা হবে। যেমন আমি যদি বলি সে গাছে উঠে, দেখেন সে গাছে উঠে, এখন দেখেন সে গাছে উঠে, এখানে আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, এটা তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে। এজন্য এখানে আপনি রস্যাও দিয়ে যে উঠে ওটা ব্যবহার করবেন না, এবং ওইটা ব্যবহার করলে সেটা ভুল হবে, এখানে আপনি এটা ব্যবহার করবেন, তাহলে এটা শুদ্ধ। ওকে ওকে ক্লিয়ার। আমাকে একটু বলেন যে উঠে বানান দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন কিনা, কখন উঠে বানানে কি হবে, কখন রস্যাও হবে, কখন ও হবে, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ঝটপট জানিয়ে দিন। ওকে আই হোপ সবাই ক্লিয়ার। এবার আসেন আমরা একটু দেখি এরপর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সলভ করি, সেটা হচ্ছে পরা বানান কখন র হবে আর পরা বানান কখন ডয় বিন্দু ড হবে। এই দুটো জিনিস আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। পরা বানান, তো আসেন পরা বানানে যখন আমরা মনে রাখবেন এই পরা র, এই পরা র দিয়ে যখন ব্যবহৃত হয় একটা কাজে, সেটা হচ্ছে আপনার পরিধান অর্থে। এই পরিধান অর্থে আপনি কেবল পরা বানানে র ব্যবহার করবেন। আমি আবার বলছি, কেবল পরিধান অর্থে আপনি পরা বানানে র ব্যবহার করবেন, আদারওয়াইজ আপনি ব্যবহার করবেন না, কেবল পরিধান অর্থে। এখন পরিধান ছাড়া আদার্স যে কোনো জায়গাতে আপনি র ব্যবহার করবেন। যেমন আসেন আমি যদি বলি আমি জামা পরি, এখন বলেন আমি জামা পরি, এখানে কোনটা হবে বলেন তো, দেখেন এভরিওয়ান খেয়াল করেন, আমি লিখলাম আমি জামা পরি, এখন খেয়াল করেন আমি জামা পরি, এখানে দেখেন তো এই যে এখানে র হবে, ঠিক আছে, এখানে অবশ্যই কি হবে, র হবে। আচ্ছা এরপর খেয়াল করেন আমি যদি বলি আমি, দেখেন আমি, দেখেন খুব ভালো করে খেয়াল করেন, ধরেন আমি লিখলাম আমি বাসায়, আমি বাসায় পাঞ্জাবি পরি না, এখন দেখেন এখানে কি হবে, র হবে। এখন এই পরিধান অর্থে যেমন আমি যদি বলি আমি মোজা পরি, ঠিক আছে, আমি মোজা পরি, আমি শার্ট পরি, আমি টিপ পরি, আমি শাড়ি পরি, আমি টুপি পরি, এই সব পরিতে র হবে, বা আমি টিপ পরেছিলাম তাও র হবে, আমি টিপ পরবো তাও র হবে, বুঝতে পেরেছেন? তো মানে পরিধান অর্থে আপনার যেই ক্রিয়ায় ব্যবহার করেন ওখানে র দিবেন, ঠিক আছে। ধাতু কৃত তদ্ধিত উপসর্গ নিয়ে ক্লাস নেবেন না স্যার, সবই নিব। আচ্ছা এইবার খেয়াল করেন, এখন পরিধান অর্থে ছাড়া অন্য জায়গাতে আপনি ঢয় বিন্দু র ব্যবহার করবেন। যেমন আসেন আমি যদি বলি যে, খেয়াল করেন আমি লিখলাম যে গাছ থেকে আম পড়ে, গাছ থেকে আম পড়ে, তার মানে নর্মালি এখানে ঢয় বিন্দু ড হবে, ঠিক আছে, এইটা হবে গাছ থেকে আম পড়ে। আচ্ছা এরপর আসেন কি হতে পারে, আমি বললাম যে গাছ থেকে আম পড়ে, হ্যাঁ এরকম আর কি হতে পারে, আমি বললাম যে তোমায় খুব মনে পড়ে, তোমায় খুব মনে পড়ে, তাহলে তোমায় খুব মনে পড়ে। ওকে এখন এখানে কি হবে, দেখেন এখানে র হবে না, ঢয় বিন্দু ড হবে, তোমায় খুব মনে পড়ে। সো আশা করি পড়ার ব্যাপারটা ক্লিয়ার, কখন র হবে কখন ঢয় শূন্য
ঢ হবে দা। হ্যাঁ, এই জিনিসটা আশা করি আপনাদের ক্লিয়ার। আমাকে একটু জানিয়ে দিন যে এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, দ্রুত। গুড, আমি বই পড়ি, হ্যাঁ, পড়া অর্থে। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লিয়ার।